সামনে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে যেমন বিজেপি রাস্তায় নেমেছে, তৃণমূল রাস্তায় নেমেছে, বামপন্থীরাও রাস্তায় রয়েছে। আজকে চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী বিধানসভার মধ্যে। আপনারা জানেন গত 2021 বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী ছিলেন সবুজ দাস। আজকে ওনার কাছে এসেছি বেশ কিছু প্রশ্ন নিয়ে। কিছু কড়া প্রশ্ন হবে, কিছু মিষ্টি প্রশ্ন কিন্তু করবো না তোমাকে, আজকে কড়া প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই আমি জানতে চাইবো, যেখানে বিজেপি বলছে কল্যাণীতে সিপিআইএম এর কোনো অস্তিত্ব নেই, তৃণমূল সিপিএম কে পাত্তাই দিতে চাইছে না, সেখান থেকে তোমাদের পজিশন কি কল্যাণীতে? বিজেপি কালকে ব্রিগেডে সমাবেশ করেছে, 40,000 চেয়ারে সমাবেশ করেছে। আপনি আপনার সাংবাদিকতার ইতিহাস আপনি যদি দেখেন, ব্রিগেডের সমাবেশে কোন কালে চেয়ার সিটিং হয়েছে, কালকে সেই 40,000 চেয়ার ভরতে পারেনি। 2 নম্বর হচ্ছে বিজেপির ব্রিগেড সমাবেশের পরে অনেকে সেটাকে ব্রিগেড বলছেন, অনেকে সিগ্রেট বলছেন। তারপরে ব্রিগেডের মাঠের অবস্থা আপনি, আমি শুনলাম আপনার নিশ্চয়ই খবরের চ্যানেলে সেটা বেরোবে যে কি দুরবস্থা করে রেখেছে গোটা কলকাতার ময়দানটাকে। 2 নম্বর কথা হচ্ছে আপনি এবার তৃণমূলের কথা বলছেন। দেখুন, সেটা হচ্ছে এই রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে যে পরিবর্তন চায়। মানুষ বুঝে গেছে যে তৃণমূলকে বিজেপি হারাতে পারবে না, বিজেপির দ্বারা এ রাজ্যে সম্ভব নয়, সেটা কালকে বিজেপি প্রমাণ করেছে। তাহলে বিকল্প কারা? তাহলে এই বিজেপিকে কারা হারাতে পারে? তাহলে বিকল্প হচ্ছে বাম। ফলে বিকল্প বাম নয়, বিকল্প বাম এবং আসছেও বাম। বামপন্থী নির্বাচনে তারা জয়লাভ করবে এবং হচ্ছে এই রাজ্যে পরিবর্তন ঘটাবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এরা ভাবছেন যে কিভাবে, কেন, কোন পদ্ধতিতে, কোন জাদু বলে, মিডিয়ার দিকে নজর দিলে হবে না, মানুষের ঘরের খবর নিতে হবে। প্রতিটা মানুষের, আপনি কল্যাণী বিধানসভার যে আপনি বললেন যে কল্যাণী বিধানসভার এখন ভোটার সংখ্যা কত, এখন ভোটার সংখ্যা এই যে এসআইআর পর্ব যখন শুরু হলো, 27 অক্টোবরের পরে যখন এসআইআর পর্ব শুরু হলো, 17,000 এসডিডি ভোট বাদ গেছে। এসডিডি মানে আপনারা সবাই জানেন অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এন্ড ডুপ্লিকেট। তাহলে যে 17,000 ভোটের একটা ভোটও বামপন্থীদের ছিল না, তৃণমূলের ছিল, বিজেপির ছিল। মানে যে ভোট দেয় ভূতে এসে ভূতে, যে গল্পটা আছে সেই গল্পটা যার যেখানে যেমন হচ্ছে মাসেল বাহিনী আছে তারা সেভাবে প্রয়োগ করতো। তাহলে 2 পার্টির লস। 9,064 জন হচ্ছে এই সময়কালে ওরা যোগ্য ভোটারদের বাদ দিয়েছে। তাহলে সেই পরিবারগুলো কথা বলছেন, আমি এটাকে মাইনাস বলছি না, আমি বলছি এই পরিবারগুলোর কেন ভোট বাদ গেল। এই পরিবার যদি প্রশ্ন করে তাহলে বেরিয়ে আসবে যে এর পিছনে প্রধান শত্রু যদি হয় সেটা হচ্ছে বিজেপি। আচ্ছা, আমি তার কারণ এটা বলে রাখি এখানে আপনাকে একটা কথা, কারণ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে তাড়াতে গিয়ে কালকেই সমীর ভট্টাচার্য ব্রিগেড সমাবেশে বলেছে এটা ধর্মশালা নাকি। তার মানে কি, তিনি এখানকার বাঙালি উদ্বাস্তু শরণার্থী মানুষগুলোকে তিনি চিহ্নিত করছেন। ফলে এই বিধানসভা একটা উদ্বাস্তু প্রবণ এলাকার বিধানসভা। ফলে তুমি জাত তুলে গালাগাল করবে আর তুমি সেই জাতের কাছে গিয়ে ভোট চাইবে, তুমি একটা শ্রেণী উদ্বাস্তু মানুষকে তুমি বলবে অনুপ্রবেশকারী, আবার তার কাছে গিয়ে ভোট চাইবে। তুমি একটা শ্রেণী, একটা দেশ থেকে বিতাড়িত এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং অধিকার পেয়েছে, সেই মানুষগুলোকে তুমি বলবে বাংলাদেশি, এটা হতে পারে না। 12,590 জন অ্যাডজুডিকেশন আছে কল্যাণী বিধানসভায়। এই অ্যাডজুডিকেশন আমি কালকে একটা লাইভে বলেছিলাম যে এই যে 9,064 জন নামের ডিলিট হয়েছে, এটা কি তাদের কাগজপত্র না থাকার কারণে ডিলিট হয়েছে, না ডিলিট করানো হয়েছে? এই লোকগুলো কি তার কারণ জানে যে তার ভোটটা কেন ডিলিট করা হয়েছে? কারণ ছেলের ভোট আছে, মায়ের ভোট নেই, মায়ের ভোট আছে, ছেলের ভোট নেই, মায়ের ভোট আছে, হাজব্যান্ডের ভোট নেই, হাজব্যান্ডের ভোট আছে, বউয়ের ভোট নেই, আবার বাবা মা ছেলের ভোট নেই, ঠাকুমা তাদের ভোট আছে। তার মানে এই খেলাটা কোথায়? 12,590 জন ভোটার, আমি এই যে যারা অ্যাডজুডিকেশন, তাদের ভোট থাকবে কি থাকবে না, 10 তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়ার কথা ছিল, এখনো দেয়নি। ওটা রাজ্যের হিসাবে যাচ্ছি না, রাজ্যের হিসাব প্রতিটা বিধানসভা আলাদা হয়ে দেবে। আর যে এই বিধানসভায় 12,590 জন, এই যে অ্যাডজুডিকেশন, কেন অ্যাডজুডিকেশন তাদের হলো? তার কারণ কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? আমি বলছি ভয়ঙ্কর রকমের বিভিন্ন রকমের অভিযোগ আছে, সেই অভিযোগের কারণে এদের আজকে অ্যাডজুডিকেশন এসেছে। তাহলে অ্যাডজুডিকেশন কেন আসলো? তাদের তার হিয়ারিং হচ্ছে না, বিচারকরা বিচার করছে, বিচারাধীন। বিচারকরা বিচার করছে, কি বিচার করছে?
যিনি আসামি হয়েছে তিনি তো বিচারকের সামনে দাঁড়াতে পারছেন না। তাহলে তার বিচার হচ্ছে কি? দেখুন, আপনি ভালো করে ভাবুন, বিচারক বিচার করছেন আসামিকে না রাখে। আসামি মানে ওই যে অ্যাডজুডিকেশন থেকে আসামি বানিয়েছেন, তাকে না রাখে এই প্রশ্নটা কেউ করছে না। তাহলে আমার নামে অ্যাডজুডিকেশন এসছে, আমি জানতে পারছি না আমার নামে কি বিচার হচ্ছে ওখানে। বিচারক বিচার করছেন, আর বিচারকরাই বা কেমন? ভারতবর্ষে কোন আইনে আছে যে একজন আসামি কাউকে আমি দোষী সাব্যস্ত করার চেষ্টা করি, তাকে তার আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থন করে তাকে সুযোগ দিতে হবে? কই সেই সুযোগটা সে পাচ্ছে? সেই সুযোগটা না পেয়ে কিন্তু সে হয় ভোটে থাকবে না, সে ডিলিট হয়ে যাবে। তাহলে যদি এটা হয়, এই কথাগুলো মানুষের মধ্যে যখন প্রশ্ন অ্যারাইজ করবে, আমি আপনাদের মাধ্যমে প্রশ্নগুলো করছি, করুন মানুষ প্রশ্ন যে আপনার নাম কেন ডিলিট হলো? আপনার নাম পরিবারের নাম থাকা সত্ত্বেও, ম্যাপড হওয়া সত্ত্বেও কেন আপনি অ্যাডজুডিকেশন? একটা ম্যাপড ছিল। আনম্যাপড মানে কোনটাকে বলেছি আমরা? যার 2002 সালে নিজের ভোট নেই, সে আনম্যাপড। তাহলে আনম্যাপডের মধ্যে কি বলেছে? প্রজনী কথাটা বলেছে, যে বাবা মার ভোট আছে কিনা, দাদু ঠাকুমার ভোট আছে কিনা, দাদু দিদিমার ভোট আছে কিনা। তাহলে এইগুলো থাকার পরও সেই মানুষগুলো কি করে অ্যাডজুডিকেশন হলো? আবার ম্যাপড কি করে অ্যাডজুডিকেশন হয়? প্রশ্ন আসে না? তাহলে এই প্রশ্নগুলো যখন আসবে মানুষের কাছে, তখন স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর খেলায় নেমেছে বিজেপি। এরা যদি এই রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে, আসতে তো পারবে না। 77টা পেয়েছিল, 70টা আছে, ওটা আরো কমবে। যারা বিজেপি বলছে না সব শেষ করে দেবো, হ্যাঁ সব পাল্টে দেবো, আমি বলছি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে না। তাহলে পড়ে থাকো তৃণমূল। মানুষ জানে তৃণমূলকে নিয়ে, সবাই বলছে সেটিং। সেটিংটা ভাঙছে কে? ভাঙছে সিপিআইএম, ভাঙছে বামপন্থীরা। বামপন্থীর উপর মানুষ স্বাভাবিকভাবে আস্থা রাখবে। আচ্ছা, আপনি বলছেন বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। আমরা দেখেছি ইদানিং সময়ে বেশ কিছু বামপন্থী নেতা অন্য দলে চলে গিয়েছে, এবং গতকাল দেখলাম যাকে আমরা বামপন্থী বলে চিনতাম, ডক্টর নারায়ণ ব্যানার্জি, উনি বিজেপির ব্রিগেডে গেলেন, এবং উনি বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হয়ে বলছে জেতাতে গেলে বিজেপিকে আনতে হবে, সিপিআইএম এর দ্বারা হবে না। কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা তিনি তার বক্তব্য বলেছেন, আমি বক্তব্যে যাচ্ছি না। বামপন্থী ছেড়ে যারা যাচ্ছে, আমি বলবো সোশ্যাল মিডিয়া যারা আমাদের বামপন্থী বন্ধুরা ভয়ঙ্কর কথাবার্তা বলেন, আমি বলবো তাদেরকে বিরত থাকতে। খুব সহজ, সবকিছু সহজ মূল্যায়ন করা হচ্ছে। আমি বলবো সহজ মূল্যায়নে যাবেন না, এটা আমার ব্যক্তিগত একান্ত কথা। সহজ মূল্যায়নে যাবেন না। আমাদের কোথাও ত্রুটি আছে দেখতে হবে। আমাদের ত্রুটি না দেখে আমি অন্যের ত্রুটি খোঁজার পক্ষপাত করার মতো মানসিকতা আমার নয়। ফলে ওটা নিয়ে আমি কোনো বক্তব্য দেবো না। ওটা যারা বিচার করছেন, যারা ভাবছেন ভাবুন। কিন্তু আমি যাদেরকে বলতে পারি, যারা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি নিজেদের কথা বলেন, মত প্রকাশ করে ফেলে, এই যে দেখবেন যে কিছু আগে দিয়ে ওর সঙ্গে অলরেডি সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে গেছে। কিছু বলার আগেই হচ্ছে সবাই সোশ্যাল মিডিয়া লিখে ফেলছে। কতটুকু লিখবো না সেটা অন্য বিষয়। কিন্তু আমি বলছি, আমার একটাই কথা, যে অন্যের দিকে নজর না রেখে আমরা আমাদের নিজেদের দিকে নজর রাখাটা প্রয়োজন। আমরা আমাদেরকে আরো বেশি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, যন্ত্রণা বোঝার চেষ্টা করি। এই যন্ত্র যদি অন্য কারো থাকে, চেষ্টা করি খুঁজুন না, সমাধান খুঁজুন না।